তো আমরা পঞ্চম অধ্যায়ের পরিবেশ ও তার সম্পদ এই চ্যাপ্টারে আমরা প্রশ্নগুলো সমাধান করছিলাম। এবার আমরা কালকের পর থেকে করছি। এক কথায় উত্তরে কিছু দেওয়া আছে, করতে হবে আমাদেরকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্রে কোনো স্থানে সমগ্র প্রাণীকুলকে কী বলে? উত্তর হবে ফনা। কোয়েশ্চেন নাম্বার 2, বাস্তুতন্ত্রের দুটি জীবজাত উপাদানের নাম, স্বভোজী এবং পরভোজী। নাম্বার 3, ইকোলজি কথাটির অর্থ কী? কথা হচ্ছে বাস্তুবিদ্যা। কোয়েশ্চেন নাম্বার 4, বাস্তুতন্ত্রে কাদের উৎপাদক বলে? অর্থাৎ যারা যারা প্রডিউসার, অর্থাৎ সবুজ উদ্ভিদ। কোয়েশ্চেন নাম্বার আমরা করবো এখন 5, খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য শক্তির যে একমুখী প্রবাহ তাকে আমরা কী বলি? তাকে বলা হয় এনার্জি ফ্লো। কোয়েশ্চেন নাম্বার 6, একটি উন্নত শঙ্কর জাতের গাভীর নাম। ব্রাউন সুইস, আমি এখানে অনেকগুলো নাম দিয়েছি, তোমরা পছন্দ করে একটা নাম লিখতে পারবে। ব্রাউন সুইস, জার্সি, আয়ারশায়ার, হলস্টেইন, ফ্রিজিয়ান, এই 5টার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, যে 4টার মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন শৈবালকে সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়? আনসার হবে স্পিরুলিনা। কোয়েশ্চেন নাম্বার 8, খাদ্য পিরামিড এর ধারণা দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী চার্লস এলটন। তেল চর্বি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, খাদ্য পিরামিড কয় প্রকার ও কী কী? খাদ্য পিরামিড 6 প্রকার। 1 নম্বর হচ্ছে রুটি, চাল, সিরিয়াল। 2 নম্বর হচ্ছে শাকসবজি। 3 নম্বর হচ্ছে ফল। 4 নম্বর হচ্ছে দুধ, মাংস, ডিম। 5 নম্বর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। 6 নম্বর হচ্ছে মাংস, মাছ, প্রোটিন, ডিম ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 10, বনের বাস্তুতন্ত্রে সর্বোচ্চ খাদক কারা? তো হচ্ছে মাংসাশী হিংস্র প্রাণী হচ্ছে বনের বাস্তুতন্ত্রে সর্বোচ্চ খাদক, যেমন বাঘ, সিংহ, চিতা, ভালুক ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 11, পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক কারা? পুকুরের বাস্তুতন্ত্র যেটা থাকে অর্থাৎ জলজ, সেখানে উৎপাদক কারা, প্রডিউসার কারা? জলে ভাসমান অথবা অর্ধ ভাসমান এবং নিমজ্জমান সবুজ উদ্ভিদ হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক। কোয়েশ্চেন নাম্বার 12, খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি থাকে? আনসার হবে উৎপাদক স্তরে, অর্থাৎ প্রডিউসার লেভেলে। কোয়েশ্চেন নাম্বার 13, বাস্তুতন্ত্রে আণুবীক্ষণিক খাদক কাদের বলে? যারা বলা হচ্ছে স্যাপ্রোট্রফস, অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 14, বাস্তুতন্ত্রের কোন উপাদানটি বাস্তুতন্ত্রকে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কী গঠন করে? আনসার হবে সজীব উপাদান, সেখান থেকে খাদ্য শৃঙ্খল। সজীব উপাদান অর্থাৎ প্রডিউসার, সেখান থেকে খাদ্য শৃঙ্খল, এটা যা রিলেশন। কোয়েশ্চেন নাম্বার 15, কোনো বাস্তুতন্ত্রের একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কী গঠন করে? আনসার হবে খাদ্যজালক, বা বলা হয় ফুড ওয়েব, ইংরেজিতে বলে আমরা বলি ফুড ওয়েব। কোয়েশ্চেন নাম্বার 16, খাদ্য পিরামিডের শীর্ষে কোন প্রকার জীবেরা থাকে? না, আমরা আনসার লিখব শিকারী প্রাণীরা থাকে, যেমন বাজ, শকুন, চিল, বাঘ ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 17, কোন শ্রেণীর খাদকরা সবুজ উদ্ভিদের দেহ থেকে পুষ্টি লাভ করে? আনসার হবে প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার। কোয়েশ্চেন নাম্বার 18, বাজ পাখি, ব্যাঙ, ঘাস ফড়িং ও সাপ এই জীবগুলোকে ঠিকমতো সাজিয়ে একটা খাদ্য শৃঙ্খল তৈরি করতে বলা হয়েছে। আমরা কী করবো? ফার্স্ট হচ্ছে ঘাস ফড়িং, তারপর হচ্ছে ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় বাজ পাখি। কোয়েশ্চেন নাম্বার 19, একটি অচিরাচরিত শক্তির উদাহরণ? আনসার হবে সৌরশক্তি। আরও কিছু আছে, বায়ুশক্তি বলতে পারি, আমরা জলশক্তি বলতে পারি, আমরা লিখব সহজ হচ্ছে সৌরশক্তি। কোয়েশ্চেন নাম্বার 20, বাস্তুতন্ত্রের একটি ভৌত উপাদানের নাম লিখো। আনসার হবে মাটি। আরও কিছু আছে, জল বলতে পারি আমরা, বায়ু বলতে পারি, আরও কিছু বলতে পারি, পাথর বলতে পারি। আনসার হচ্ছে মাটি। কোয়েশ্চেন নাম্বার 20, এটা 20 আছে, ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? তো বিজ্ঞানী E.H. হেকেল 1869 সালে তিনি এটা প্রমাণ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 21, জৈব ঘড়ি কী? যে সিস্টেমটি একটি জীবের সহজাত সময়কে নিয়ন্ত্রণ করে এবং সার্কাডিয়ান ছন্দ তাকেও নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় জৈব ঘড়ি। কোয়েশ্চেন নাম্বার 22, ভাইটাল সূচক কী? একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মের সংখ্যা বা জন্ম ও মৃত্যুর সংখ্যা বা মৃত্যু সংখ্যার মধ্যে যে অনুপাত তাকে বলা হচ্ছে ভাইটাল সূচক বা ভাইটাল ইন্ডেক্স। কোয়েশ্চেন নাম্বার 23, গ্রিন হাউস গ্যাস সৃষ্টির একটি প্রাকৃতিক কারণ? জীবের শ্বাসকার্যে উৎপন্ন CO2 একটি প্রাকৃতিক কারণ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। কোয়েশ্চেন নাম্বার 24, CFL ক্লোরোফ্লুরোল্যাম্প বাল্ব ব্যবহারের একটি গুরুত্ব উল্লেখ করো। সেটা হচ্ছে বিদ্যুৎ খরচ কমায়। CFL ব্যবহার করলে তারপরে বিদ্যুৎ খরচটা কমে যায়। কোয়েশ্চেন নাম্বার 25, এটি ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লিখবো আমরা ডায়াটম। আরও কিছু আছে, এর সহজ হচ্ছে ডায়াটম। কোয়েশ্চেন নাম্বার 26, নেট্রন জাতীয় জীবেরা কোন পরিবেশে বসবাস করে? জলজ পরিবেশে।
27, জলবায়ু ও আবহাওয়া দ্বারা প্রভাবিত একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠীকে কী বলে? আনসার হচ্ছে জীব সম্প্রদায় বা কমিউনিটি। কোয়েশ্চেন নাম্বার 28, বাস্তুবিদ্যার প্রজাতি সম্পর্কিত যে আলোচনা তাকে কী বলা হয়? বলা হয় ইকোলজি বা বাস্তুবিদ্যা। কোয়েশ্চেন নাম্বার 29, বাস্তুতন্ত্রের একটি ভৌত উপাদানের নাম করো। বলতে পারি আমরা জলবায়ু। আরও কিছু আছে, তো আমরা এখানে অ্যান্সার লিখেছি জলবায়ু। কোয়েশ্চেন নাম্বার 30, বাস্তুতন্ত্রের একটি মাইক্রো কনজিউমারের নাম। আনসার লিখবো আমরা ছত্রাক। আরও বলতে পারি ব্যাকটেরিয়া, বলতে পারি ভাইরাস, বলতে পারি, লিখেছি ছত্রাক। এটা ছিল আমাদের অতি সংক্ষিপ্ত বা এক কথায় প্রশ্ন। এবার কি আসছে? সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে, প্রথম প্রশ্ন হচ্ছে অপ্রচলিত শক্তির সুবিধা কী? পরিবেশ বান্ধবতা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। প্রচলিত জ্বালানি যেমন তেল, কয়লা, পেট্রোলিয়াম যে সমস্তগুলো আছে, সে তার তুলনায় সৌরশক্তি, বায়ুশক্তি দূষণ কম সৃষ্টি করে, গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় না, ফলে জলবায়ুর পরিবর্তন জাতীয় দুর্ঘটনা কম হয়। এটা ছিল একটা পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কী হবে? কর্মসংস্থানগত সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি। অপ্রচলিত শক্তির উৎসগুলির উন্নয়ন এবং ব্যবহার নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। নাম্বার 2 হচ্ছে জলের অতিব্যবহারের ফল কী? ভূগর্ভস্থ জলের সাথে যুক্ত হ্রদ নদীগুলি তাদের সরবরাহ হারিয়ে ফেলতে পারে, ভূমি অধঃপতন, ধস নামতে পারে, মাটির ধারণ ক্ষমতা কমে যেতে পারে। মানুষের ক্রিয়াকলাপের কারণে এটি হয়ে থাকে প্রধানত ভূগর্ভস্থ জলের অত্যাধিক ব্যবহার, মাটিতে নানা প্রকার রাসায়নিক পদার্থ মিশ্রণ এবং যন্ত্রের অতিব্যবহারের ফলে মাটিতে ধস নামে। এটা হচ্ছে জলের অতিব্যবহারের ফলাফল। কোয়েশ্চেন নাম্বার 3, জলের ব্যবহারিক প্রয়োগ। জলের ব্যবহারিক প্রয়োগ দেখতে পাচ্ছি এখানে, আমি লিখেছি কিছু পয়েন্ট এখানে। এক নম্বর হচ্ছে পানীয় হিসাবে ও গৃহস্থালির দৈনন্দিন কাজে। নাম্বার 2 হচ্ছে কৃষিকার্যের ক্ষেত্রে। নাম্বার 3 শিল্পে ও কারখানা চালনা করার ক্ষেত্রে। নাম্বার 4 শপিং মল ও ফ্ল্যাট নির্মাণ শিল্পে জলের নতুন ব্যবহার বা ব্যবহারিক প্রয়োগ দেখতে পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 4, বন ধ্বংসের কারণ কী? এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে, আমি লিখেছি বসতি সম্প্রসারণ, অর্থাৎ যখন বসবাস করার জন্য বাড়ি তৈরি করা হয় সেক্ষেত্রে বন জঙ্গল কাটতেই হয়। নাম্বার 2 কৃষিক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে যখন বসতি বাড়বে সেক্ষেত্রে লোক সংখ্যা বাড়বে, খাদ্য চাহিদা বাড়বে, কৃষিক্ষেত্রে বাড়ি তৈরি করতে হবে। পশুচারণ। নাম্বার 4 হচ্ছে জ্বালানি ও আসবাবপত্রের কাঠের যোগান দেওয়ার যোগান হিসাবে বৃক্ষছেদন করতে হয়। নাম্বার 5 শপিং মল ও ফ্ল্যাট নির্মাণকল্পে অনেক সময় বন জঙ্গল কাটতে হয়। নাম্বার 6 চোরা চালান। আর নাম্বার 7 হচ্ছে দাবানল, অটোমেটিক্যালি বাজে দেখা গেল গাছপালাদের মধ্যে আগুন লেগে গেল ঘর্ষণের ফলে। এটা একটা প্রাকৃতিক কারণ, এটা একটা অন্যতম বন ধ্বংসের একটা অন্যতম কারণ। কোয়েশ্চেন নাম্বার 5, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কী? কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বসবাসকারী জীবদের সঙ্গে ওই বাসস্থানের জড় উপাদানগুলির আন্তঃক্রিয়ার ফলে যে সুনির্দিষ্ট বসবাস রীতি ও পারস্পরিক নির্ভরশীল ও গতিশীল সংগঠন গড়ে ওঠে তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। কোয়েশ্চেন নাম্বার 6, ইকোলজি কী? জীবন্ত প্রাণী, উদ্ভিদ তথা জীবেরা কিভাবে তাদের পরিবেশের সাথে যোগাযোগ করবে তার যে অধ্যয়ন, যে পড়াশোনা, সেটাই হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। কোয়েশ্চেন নাম্বার 7, খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? তো আমার আনসার কী লিখব? কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী ক্রমিক যে প্রবাহ তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। কোয়েশ্চেন নাম্বার 8, খাদ্যজাল কী? কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য শৃঙ্খলগুলি সমন্বিত হয়ে যে জটিল পুষ্টি প্রবাহের জাল তৈরি করে তাকে আমরা বলি খাদ্যজাল বা ফুড ওয়েব। কোয়েশ্চেন নাম্বার 9, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কী? তো এখানে অনেকগুলো ভূমিকা আছে, আমি দুটো পয়েন্ট দিয়েছি। এটা হচ্ছে পুষ্টি উপাদানের যোগান। সেটা হচ্ছে কি? মৃত জীবজাত বস্তু থেকে পুষ্টি গ্রহণের সময় ওই মৃত জৈব উপাদানকে ভেঙে সরল পুষ্টি উপাদানে পরিণত করে, যা পরবর্তীতে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। তার ফলে কি হচ্ছে? বাস্তুতন্ত্রে পুষ্টির উপাদানের যোগান হয়। এটা ছিল একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট কী হবে? পরিবেশ দূষণ, পরিবেশ রক্ষণ। মৃত জীবদেহকে বিয়োজিত করে তা মাটিতে মিশিয়ে দেয় কারা? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস ইত্যাদিরা। ফলে কী হয়? ফলে পরিবেশ দূষণ হয় না। নাম্বার 10, খাদ্য পিরামিড কী? বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে যুক্ত বিভিন্ন পুষ্টির যে স্তরগুলো আছে সেই পুষ্টি স্তরগুলিকে সম্পর্কের ভিত্তিতে পরস্পর সাজালে যে পিরামিড গড়ে ওঠে তাকে আমরা বলি খাদ্য পিরামিড। কোয়েশ্চেন নাম্বার 11, শক্তি প্রবাহ কাকে বলে? তো খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে শুরু করে ক্রমপর্যায়ে ধারাবাহিকভাবে বিভিন্ন পুষ্টি যে স্তর আছে সেই পুষ্টি স্তরের খাদ্য সম্পর্কিত জীবগোষ্ঠীর মধ্যে শক্তির যে একমুখী স্থানান্তর বা প্রবাহ তাকে বলা হয় এনার্জি ফ্লো বা শক্তির প্রবাহ। এখন তো আমরা দেখব 12 নম্বর প্রশ্ন।
শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর কি আছে, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়, অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে ক্রম পর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত জীবদেহে সৌরশক্তি প্রবাহিত হয়। কোয়েশ্চেন নেক্সট পয়েন্ট হচ্ছে কি এই প্রশ্নটার, যে বাস্তুতন্ত্রে ব্যবহৃত সকল শক্তির উৎস হলো সূর্য। এরপর দেখবো আমরা 13 নম্বর প্রশ্ন কি আছে, রূপান্তরক কি? বাস্তুতন্ত্রে যে সমস্ত সজীব উপাদান বিয়োজক দ্বারা বিয়োজিত ও পরিবর্তিত সরল জৈব যৌগের আরও ভাঙনের মাধ্যমে তাদের অজৈব যৌগ ও মৌলে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেয় এবং উৎপাদকের গ্রহণযোগ্য করে তোলা হয়। তার ফলে এই অবস্থাটাকে বলা হয় রূপান্তর। এদের বলা হয়, যারা এই কাজটা করছে তাদের বলা হয় রূপান্তর বা ট্রান্সফর্মার বা পরিবর্তক বলা হয়। যেমন সিউডোমোনাস, যেমন নাইট্রোব্যাক্টার হলো এই যে সব ব্যাকটেরিয়াগুলো আছে, এটা হচ্ছে একটা রূপান্তরক। কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে এখানে দেখে নেব আমরা একবার, যে উৎপাদক ও খাদকের দুটি পার্থক্য লেখা বলেছে। তো প্রকৃতি অনুসারে উৎপাদক হচ্ছে স্বভোজী, খাদক হলো পরভোজী। অক্সিজেনের উৎপাদক হিসেবে বলতে পারি আমরা উৎপাদক অক্সিজেন উৎপন্ন করতে পারে, খাদক অক্সিজেন উৎপন্ন করতে অক্ষম। কোয়েশ্চেন নাম্বার 15, বৃষ্টির জল ধরে রাখার সহজ কৌশল দেখি। তো বলবো কি আমরা, বৃষ্টির জল সংগ্রহ করা, কোনো উঁচু স্থানে বা বাড়ির ছাদেতে সেটা সংগ্রহ করে রাখা, তারপর সে জলটাকে ওই পরিবহন করা, এটা নেক্সট পয়েন্ট। ওই সংগৃহীত জল পাহাড়ের পাইপের সাহায্যে আমরা পরিবাহিত করে কী করতে হবে, ফিল্টারেশন অর্থাৎ পরিশ্রুতকরণ করতে হবে এবং সেই পরিশ্রুত জলটাকে সঞ্চয়ী ট্যাঙ্কে বা কোথাও ধারক জায়গাতে আবদ্ধ করে ধরে রাখতে হবে বা জলাধারে রেখে দিতে হবে এবং প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। এবং অনেক ক্ষেত্রে কী করা হয়, বৃষ্টির জল সরাসরি ভূগর্ভে পাঠিয়ে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 16 কি আছে, জলকে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখবো আমরা কি দেওয়া আছে এখানে, যে পানীয় ও গৃহস্থালির দৈনন্দিন কাজে। তো পৃথিবীতে ব্যবহার্য জলের 8% হচ্ছে গৃহকাজে ব্যবহার করা হয়। আর কি হচ্ছে অন্য পয়েন্ট হচ্ছে কি, কৃষিকাজে যত জল আছে, যে জল ব্যবহার্য জল সেই তার 70% জল কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, যা শস্য উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার শিল্পে, তো শিল্পের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্যবহৃত জলের 22% শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখানে 8 পেয়েছিলাম, 8%, এখানে 22%, অর্থাৎ 30% প্লাস 70%, তাহলে 100% হয়ে গেল এখানে। কোয়েশ্চেন নাম্বার 17, বন ধ্বংসের ফলাফল ব্যাখ্যা করা বলেছে। কী লিখেছি আমরা, বন ধ্বংসের ফলে বাস্তুতন্ত্রের উৎপাদক সংখ্যা কমে যায়, ফলে খাদ্য সম্পর্ক ও বাসস্থান বিঘ্নিত হয়। গাছ না থাকায় মাটির ধারণ ক্ষমতা কমে যায়, ফলে ভূমিক্ষয় হয় এবং মরুভূমি প্রসারতা বাড়তে থাকে এবং উদ্ভিদের অভাবে ও মানুষের ব্যবহার্য প্রযুক্তি ও অন্যান্য নানা কারণে উষ্ণতা বৃদ্ধি পায় এবং দূষণের মাত্রাও বাড়তে থাকে। এটা হচ্ছে বন ধ্বংসের ফলাফলটাকে আমরা বিস্তারিতভাবে বলেছি। প্রশ্ন নম্বর হচ্ছে 18 নম্বর প্রশ্ন কি আছে, বন ধ্বংসের কারণ ব্যাখ্যা করা বলেছে। তো কী বলবো আমরা এখানে লিখেছি, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে বন কেটে বসতি সম্প্রসারণ চলছে, তার সাথে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করে খাদ্য উৎপাদন ক্রমশ বাড়ছে। জ্বালানি ও আসবাবপত্রের যোগানো কিন্তু যথেষ্ট, এটা একটা অন্যতম কারণ। যথেষ্ট গাছপালা কাটা পড়ছে, পশুচারণ ভূমি বাড়াতে হচ্ছে, কলকারখানা নির্মাণ এ সমস্ত কার্যাদির ক্ষেত্রে বন কাটতে হচ্ছে, বন কাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু দাঁড়িয়েছে। এছাড়া চোরাচালানকারীরা নির্বিচারে বৃক্ষচ্ছেদন করে চলেছে। আর কি হচ্ছে, ফ্ল্যাট ও মল তৈরির ক্ষেত্রে, শপিং মল যেগুলো আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে বন কেটে ফেলে কী করা হচ্ছে, গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর বিষয়গুলো সমস্ত এখন এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে।